তাহলে বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী গতকালকে আমরা সমাধান করছিলাম। তো আজকে আমরা বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী আর করব না, আমরা করব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো প্রথমে আমি বলি আর্থিক অবস্থার বিবরণী যে পার্টগুলো আমাদের নিয়ে কাজ করতে হয় তা হচ্ছে সম্পদগুলোকে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করি, দায়গুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করি। তো এতে করে আমরা কোন সম্পদ কতটুকু আছে প্রতিষ্ঠানে সেটা আমরা বুঝতে পারি, জানতে পারি। সাউন্ড ক্লিয়ারলি যাচ্ছে কিনা একটু জানাইও, মানে মোটামুটি শোনা যাচ্ছে কিনা নাকি আসতে হচ্ছে কিনা সেটাও একটু জানাইও। ওকে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, তাহলে আমাদের অঙ্ক ছিল এইটা। তো এটা হচ্ছে 4 নাম্বার, এটা পেজ নাম্বার হচ্ছে 165 পৃষ্ঠা, 2026 সালের বইয়ের 165 পৃষ্ঠা। যাদের কাছে 26 সালের বইটা নাই তাদেরকে বলা হয়েছিল যে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম প্রিন্ট করে নেওয়ার জন্য, প্রিন্টগুলো করে রাখা উচিত। হ্যাঁ, ওকে। তো আমরা কাজে আসি। তাহলে আমরা যেটা করব, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, সম্পদের মধ্যে স্থায়ী সম্পদটাকে আগে লিখতে হবে। স্থায়ী সম্পদ, তো তুমি স্থায়ী সম্পদগুলো আগে লিখবা। স্থায়ী সম্পদ লিখে তারপরে তুমি লিখবা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আগে এটা হচ্ছে এইভাবে লেখো। হ্যাঁ, আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখে রাখো, জাস্ট দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ লেখার পর তারপর আমাদেরকে যেটা করতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের পর তারপর আমরা লিখব হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ, এখন আমাদের মধ্যে অনেকেই চিনি না কোনটা চলতি সম্পদ কোনটা চলতি দায়, এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলো জানতে হবে। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, তারপর হচ্ছে অলিক সম্পদ। হ্যাঁ, অলিক সম্পদ, অলিক সম্পদ। সো অলিক সম্পদ এই সম্পদ, এই কয়েকটা ভাগে আমরা, হ্যাঁ, এই কয়েকটা সম্পদকে আমরা স্পেসিফিক চিনে থাকবো। তো যদি তুমি একটু বেসিক ক্লিয়ার করে মনে রাখো যে স্থায়ী সম্পদগুলো কি কি হয়, মানে মনে করো তুমি তোমার কিছু সম্পদ এক জায়গায় করে জোরে বাতাস দিছো, যদি সেগুলো উড়ে যায় তাহলে বুঝবো এটা স্থায়ী সম্পদ না। যেমন জমি, দালান কোঠা, ভূমি, হ্যাঁ, এগুলো কিন্তু স্থায়ী সম্পদ। এগুলো কি উড়ে যাবে? যত জোরে বাতাস দাও উড়ে যাবে না। এইভাবে আর কি আমরা চাইলে টেকনিকে মনে রাখতে পারি, তাতেও আমাদের হয়তো উপকার হবে। ওকে, তো তারপর যেটা করতে হবে, তাহলে স্থায়ী সম্পদ কি কি বললাম? যে সম্পদগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়, যে সম্পদগুলো আমাদেরকে একাধিকবার সুবিধা দেয়, 5 বছর 10 বছর, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। তো কয়েকটা স্থায়ী সম্পদের নাম তুমি ইজিলি মনে রাখতে পারো। কি কি স্থায়ী সম্পদগুলোর নাম স্যার? সেটা হচ্ছে যেমন জমি জমা, দালান কোঠা, বাড়ি গাড়ি, ভূমি, তারপর হচ্ছে আনাস। মিস্টার আনাস, তুমি হচ্ছে মিউট করে রাখো, তোমার ওইখানে সাউন্ড হচ্ছে আশেপাশে মেবি, হ্যাঁ, এই কারণে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তুমি স্ক্রিনে বারবার চলে আসতেছো। মিস্টার আনাস, তুমি মিউট করে রাখো। হ্যাঁ, ওকে। তারপর যেটা বলতেছিলাম, তাহলে এটা হচ্ছে কি স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের নামগুলো তাহলে যে কোনো একজন আমাকে একটু বলো তো কি কি স্থায়ী সম্পদ হতে পারে? স্থায়ী সম্পদের নাম, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, হ্যাঁ তারপর, হ্যাঁ হ্যাঁ তারপর, হ্যাঁ তারপর স্থায়ী সম্পদগুলোর নাম একটু বলো আমাকে, জাস্ট স্থায়ী সম্পদগুলো। হ্যাঁ, কোনটা কোনটা স্থায়ী সম্পদ সেগুলোর নাম বলো তো। দালান, জমি জমা, হ্যাঁ, তারপর জমি জমা, হ্যাঁ। শোনো, যখন তোমাদের ক্লাস, শোনো, যখন তোমাদের ক্লাসের দিনগুলোতে বাসার সবাইকে বলে রাখবা যে আমার রুম হচ্ছে একটা ক্লাসরুম। হ্যাঁ, সুতরাং আমার এই ক্লাসরুমের মধ্যে দয়া করে কেউ কথা বলবা না। হ্যাঁ, ওই আশেপাশে সাউন্ড হয় অনেকের, হ্যাঁ, বোঝা যায় যে কেউ কথা বলতেছে। ওকে,
তারপর হচ্ছে স্থায়ী সম্পদ গেল। এখন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমরা ব্যাংকে বিনিয়োগ করে থাকি, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে থাকি, কিংবা যে কোনো প্রতিষ্ঠানের কাছে, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ করতে পারি। তো এই বিনিয়োগেরগুলো লেখা থাকবে এরকম 10% বিনিয়োগ, 5% বিনিয়োগ, এরকম লেখা থাকবে। তো এটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যে কোনো বিনিয়োগ লেখা থাকবে, অথবা 10% প্রদত্ত ঋণ, হ্যাঁ 10%, 5% এরকম দেওয়া থাকবে। মানে 10%ই দেওয়া থাকবে এমন না, 10%, 5% যে কোনোটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, দেওয়া থাকতে পারে। ওকে, এরপরে তারপর হচ্ছে চলতি সম্পদগুলো কি কি? চলতি সম্পদ হচ্ছে ব্যাংক, নগদ, হাতে নগদ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সাপ্লাইজ, তারপর অব্যবহৃত মণিহারি, সমাপনী মজুত পণ্য, এগুলো হচ্ছে চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য, হ্যাঁ, এগুলো কি সব এক একটা চলতি সম্পদ। তো এগুলো আমরা চাইলে হচ্ছে তোমার ব্যবহার করতে পারি সম্পদের এখানে। এবার আসো অলিক সম্পদ। এটা একদম আননোন অনেকের কাছে, এই জন্য আমি অলিক সম্পদগুলোর নাম একটু লিখে দিচ্ছি যাতে করে তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, অলিক সম্পদগুলোর নাম আমি লিখে দেই। তো অলিক সম্পদের মধ্যে দেখো কয়েকটা অলিক সম্পদের নাম আমি বলি। নাম্বার 1 একদম সুপরিচিত বিলম্বিত বিজ্ঞাপন। সবাই এটা মার্ক করে তুলে নাও, বিলম্বিত বিজ্ঞাপন। তো বিলম্বিত বিজ্ঞাপন, এরপরে হচ্ছে তোমার অবহার। হ্যাঁ, অবহার, অবহার, এটার আরেকটা নাম আছে উনহার, উনহার। আচ্ছা, তারপর আছে ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর। তারপর হচ্ছে তোমার ব্যবসায় স্থানান্তর, এরপরে পণ্য গবেষণা ব্যয়, পণ্য গবেষণা ব্যয়, পণ্য গবেষণা ব্যয়, হ্যাঁ, পণ্য গবেষণা ব্যয়, এগুলো আর কি। হ্যাঁ, এগুলোই। তো অবহার, উনহার, ব্যবসায় স্থানান্তর, পণ্য গবেষণা ব্যয়, এই ধরনের ব্যয়গুলো হচ্ছে অলিক সম্পদ। এরপর আছে আরেকটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রাথমিক খরচ। এটা পাবা, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, এগুলো হচ্ছে পাবা। হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলো তো একটু দ্রুত। এগুলো মুখস্থ করে ফেলো। ওকে, কারোর মুখস্থ হয়েছে আমাকে একটু জানাও। আমাকে না দেখে বলতে হবে কার কার মুখস্থ হয়েছে, আমাকে জানাও। স্যার, হ্যাঁ বলো। এগুলো একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখো, এগুলোকে অলিক সম্পদ বলা হয়, ভুয়া সম্পদও বলে, এর আরেকটা নাম আছে ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ এগুলো। হ্যাঁ, মানে এগুলো সম্পদ না হয়েও সম্পদের ক্যাটাগরিতে পড়ে গেছে এর বৈশিষ্ট্য অনুযায়ী। মনে করো এই রুমের মধ্যে 5,000 টাকা ছিল, তো এই 5,000 টাকা চুরি হয়েছে। এখন এই রুমে একজন ব্যক্তি ছিল, তাইলে তো চোর সেই ব্যক্তি। এখন কথা হচ্ছে যে আমি চাইলে অন্য কাউকে বলতে পারতেছি না চোর, কারণ অন্য কেউ তো এই রুমে ছিল না। এই রুমে ছিল যে ব্যক্তি, আমি তো তাকেই বলবো যে ও চুরি করছে, তাই না? কারণ রুমে তো ওই ছিল, তাহলে টাকা নিবে কে? তো এরকম আর কি। এখন চোর না, তারপরও তাকে আমি চোর বলতেছি। কেন বলতেছি? তার বৈশিষ্ট্য অনুযায়ী মিলে গেছে আর কি, ওই রুমের মধ্যে সেই ছিল। এইখানে এরা হচ্ছে তোমার সম্পদ না, কিন্তু এটা সম্পদের ক্যাটাগরিতে পড়ে গেছে বৈশিষ্ট্য অনুযায়ী। বিলম্বিত বিজ্ঞাপন, তুমি একবার বিজ্ঞাপন দিবা 5 বছরের জন্য, এটা তুমি 5-7 বছর সুবিধা পাচ্ছ, টাকার পরিমাণ কম। তারপর এটা বিজ্ঞাপন মানুষ নিয়মিত দিতেও পারে, প্রতিদিন বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু এর সুবিধাটা তুমি কতদিন পাচ্ছ দেখো। মানে সুবিধা পাওয়াটা, মানে যেমন তুমি একটা আসবাবপত্র কিনছো, মেশিন কিনছো, এটাতে তুমি টাকাও দিচ্ছ বেশি, সুবিধাও পাচ্ছ বেশি সময়। আর এখানে তুমি টাকা দিচ্ছ কম, ঘটনাটা ঘটতেছে নিয়মিত, কিন্তু সুবিধা পাচ্ছ দীর্ঘদিন। এই জন্য এটাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। একটা অলিক সম্পদ, সম্পদ না কিন্তু সম্পদের ক্যাটাগরিতে পড়ে গেছে। অবহার, উনহার মানে শেয়ার বিক্রির সময় কোনো কোম্পানি তার মূলধন বিক্রি করার সময় যদি যা দাম তার চেয়ে কম টাকা নেয়, তাহলে এটা হচ্ছে তার জন্য একটা মানে সম্পদ না, কিন্তু সম্পদের ক্যাটাগরিতে পড়ে যায়। এজন্য সেটা হচ্ছে কি একটা সম্পদ, অলিক সম্পদ। ব্যবসা স্থানান্তর, তুমি একবার ব্যবসা স্থানান্তর করবা আর অনেক দিন ধরে সেটার সুফল পেতে পারো, এই কারণে ব্যবসা স্থানান্তর। পণ্য গবেষণা, একটা পণ্য গবেষণা করবে একবার কম টাকা খরচ করে, কিন্তু সেটার জন্য তুমি সুবিধা পাবো অনেক দিন। এখন তুমি ডেলি পণ্য গবেষণা করতে পারো, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, ওকে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ হচ্ছে ব্যবসা কোনো কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে
কোনো কোম্পানি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রথমে যে খরচগুলো হয়, কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রথমে যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে কি প্রাথমিক খরচ। হ্যাঁ, সেগুলোই হচ্ছে প্রাথমিক খরচ। এখন আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু অ্যান্সার। হ্যাঁ বলো, কি বললা? একটা কথা ছিল, হ্যাঁ বলো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ওইটা অলিক সম্পদ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেগুলো আছে ওগুলোই অলিক সম্পদ বলতে পারো তুমি। বাহ, চমৎকার। ওকে, তাহলে এটা হচ্ছে চলতি সম্পদের সব কিছু আমরা পেয়ে গেলাম নাকি? অলিক সম্পদের সব কিছু পেয়ে গেলাম। এখন চলো আমরা সরাসরি অঙ্কে যাই, তারপর দেখি অঙ্কের মধ্যে এটা একটু বুঝাইয়া দেন। কোনটা কোনটা। অবহার। অবহার হচ্ছে, শোনো আমি বলি, এই টপিকটা তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা, এইচএসসিতে উঠলে চতুর্থ অধ্যায়ে, দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, চতুর্থ বা পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন নামের একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে বিভিন্ন কোম্পানি শেয়ার বিক্রি করে, সেই শেয়ার বিক্রি যে করে সেটা নিয়ে আমরা হিসাব করি ওইখানে। হ্যাঁ, তো ওইখানে হিসাব করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, যেমন একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, কোম্পানি করে কি সেটাকে 95 টাকা 90 টাকা বিক্রি করে, তাহলে কোম্পানি কত টাকা ইনভেস্ট 10 টাকা কম বিক্রি করছে। এইটা হচ্ছে কোম্পানি এই 10 টাকা যে কমে বিক্রি করছে, এর বিনিময়ে কোম্পানি দীর্ঘদিন সুবিধা পাবে। প্রতিষ্ঠা তো ডেলি হয় না, কোম্পানি প্রতিষ্ঠা হয়তো 1-2 বার, তাই না? এই কারণে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা তোমার সম্পদ, কিন্তু সেটা ওই যে দীর্ঘদিন সুবিধা পাবো, টাকার পরিমাণ কম হইলেও দীর্ঘদিন সুবিধা পাবো। এই কারণে এটা তো ডেলি কোম্পানি প্রতিষ্ঠা করবে না, 5-10 বছর পর পর, এই জন্য এটার সুবিধায় 5-10 বছর পর্যন্ত থাকবে, তাই এটাকে বলা হয় কি অলিক সম্পদ। আই থিঙ্ক তোমরা বুঝেছো, জেনেছো। তাহলে আমরা কি অঙ্কে যেতে পারি কি না? স্যার এটা কি প্রাথমিক খরচ লিখছেন? কোনটা? হ্যাঁ, প্রাথমিক খরচই তো লিখছি, প্রাথমিক খরচই তো লিখলাম। সম্পদে করে বুঝি নাই। প্রাথমিক খরচটা কিভাবে সম্পদে করে? প্রাথমিক খরচ তো হয়ে গেছে। খরচ কিন্তু প্রাথমিক দেখেই এটা সম্পদের ঘরে আসছে, প্রাথমিক দেখে, মানে এটা একবারই হয় বছরের প্রথমে, আর এটা সুবিধা পাওয়া যায় 5-7 বছর 10 বছর, কোম্পানি যতদিন বেঁচে থাকবে এটা সুবিধা পাবে। এই কারণে এই আল্লাহর বান্দা শোনো, বললাম তো, হ্যাঁ, ওই কোম্পানি প্রতিষ্ঠা করার সময় তারা যে মূলধনগুলো সংগ্রহ করে, এই কারণে এই মূলধন সংগ্রহ করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় যে ভাই তোমরা আমার শেয়ার বিক্রি করে দিবা, দেওয়ার পরে শেয়ার প্রতি তোমাদেরকে আমি 1 টাকা বা 2 টাকা করে দিব। তো তুমি যদি আমার 1 লাখ শেয়ার বেচে দাও, তাহলে তোমার আমি 1 লাখ শেয়ারের জন্য 1 টাকা করে দিলে 1 লাখ টাকা হয় না? এই 1 লক্ষ টাকা কিন্তু যে ব্যাংকের উপর আমি দায়িত্ব দেব যে আমার শেয়ার বেচার জন্য, যে ব্যাংকের উপর দায়িত্ব দিব, ওই ব্যাংকে আমার এই 1 লক্ষ টাকা দিতে হবে খরচ হিসেবে। এই জন্য এটাকে বলা হয় প্রাথমিক খরচ। আর কোনো সমস্যা? স্যার হ্যাঁ, পণ্য গবেষণা ব্যয় কাকে বলে সংজ্ঞা তো আমি জানি না, কিন্তু কোনো পণ্য যদি তুমি নতুন করে আবিষ্কার করতে যাও বা নতুন কোনো পণ্য নিয়ে আসো মার্কেটে, মনে করো একটা ফোন কোম্পানি, মনে করো ভিভো, এখন তারা নতুন একটা প্রোডাক্ট মানে লঞ্চ করতে যাচ্ছে, তো এইটা তো ডেলি লঞ্চ করতেছে না, বা একবার লঞ্চ করলে কিন্তু 5-7 বছর তারা ওইটাই বিক্রি করবে, যে কোনো একটা নতুন মডেল নিয়ে আসলে। তো এই নতুন মডেলটা গবেষণা করতে হয় না, আগের চেয়ে নতুন করে পরিবর্তন করতে হয় না? মনে করো আগে ক্যামেরা ছিল সামনে আর এখন ক্যামেরা পিছনে, বা আগে ছিল পিছনে এখন সামনে নিয়ে আইছে। এখন এই যে গবেষণাটা করলো, এটার জন্য যে ইনভেস্ট হয়েছে না, যে খরচ হয়েছে না, ওইটা হচ্ছে পণ্য গবেষণা ব্যয়। ওকে, এরপরের কাজ দেখো। তাহলে আমরা আর কথা না বলি, এখন হচ্ছে আমরা কাজে যাই। ওকে, এবার আমরা চলো আর্থিক অবস্থার বিবরণী করি। তো আর্থিক অবস্থার বিবরণীতে তাহলে ছকটা কেমন হবে, আমরা ছকটা কিভাবে করব? তো ছকটা হচ্ছে আমাদেরকে ওই প্রত্যেকটা ছকই সেমই হয়, পার্থক্য তো কিছু দেখি না। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো,
হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতির একবার বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। 3 নং সৃজনশীল প্রশ্নটি আজকে পুরোটাই সমাধান করে দিব। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। এই যে 3 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। সবার আগে যেটা থাকবে কথা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। ওকে, টাকা টাকা টাকা, 3টা টাকা, হ্যাঁ। বিবরণ, টাকা টাকা টাকা। আর এইটা হচ্ছে কি প্রতিষ্ঠানের নামটা কি ছিল? শওকত ট্রেডার্স। শওকত ট্রেডার্স। আচ্ছা, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের জন্য। ওকে, তারপর হচ্ছে এর পরের কাজ হলো, প্রথমে আমরা লিখব স্থায়ী সম্পদ, সম্পদ সমূহ লিখতে হবে। সম্পদ সমূহ
সম্পদ সমূহের মধ্যে প্রথমে আসবে স্থায়ী সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদ ছিল কিনা তা তো জানি না। ওকে, স্থায়ী সম্পদ প্রথমে আমরা কি লিখব? স্থায়ী সম্পদ লিখব। এখন স্থায়ী সম্পদ এখানে কি কি আছে সেটা আমরা দেখব, চলো। তো স্থায়ী সম্পদের মধ্যে দেখো অনেকগুলো স্থায়ী সম্পদ এখানে আছে। সো হাতে নগদ না, হাতে নগদ চলতি সম্পদ, তারপরে ব্যাংক জমা চলতি সম্পদ, প্রাপ্য বিল চলতি সম্পদ, মূলধন লিখছি, প্রারম্ভিক মজুত পণ্য লিখছি, ক্রয় বিক্রয়, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, প্রাপ্য হিসাব সম্পদ চলতি, প্রদেয় হিসাব, আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা। এটা কিন্তু মুনাফা, এটা সম্পদ না, এটা মুনাফা। বিজ্ঞাপন, বেতন, পরিবহন, আপ্যায়ন খরচ, কুরিন, সন্দেহজনক দেনা সঞ্চিতি, কমিশন প্রদান, কমিশন প্রাপ্তি, ইজারা সম্পদ। দেখো এই যে ইজারা সম্পদ, এই যে 30,000 টাকা, এটা হচ্ছে একটা কি, এই ইজারা সম্পদটা একটা চলতি দীর্ঘমেয়াদী এই স্থায়ী সম্পদ। হ্যাঁ, ইজারা সম্পদটা একটা স্থায়ী সম্পদ, 30,000 টাকা। তাহলে ইজারা সম্পদ এখানে লিখতে হবে, ইজারা সম্পদ। সো ইজারা সম্পদ লিখলাম 30,000 টাকা। এই 30,000 টাকা থেকে আমরা বাদ দিব হচ্ছে অবলোপন, অবলোপনটা বাদ দিব। এখন অবলোপনটা কত বলো তো? এই 30,000 টাকারে এই যে বছর আছে না, 5 বছর, এই 30,000কে 5 দ্বারা ভাগ দিতে হবে। 30,000কে যদি তুমি 5 দ্বারা ভাগ দাও তাহলে তুমি কত পাবা? 30 ভাগ 5, 6,000 টাকা পাবা। এই 6,000 টাকা তুমি বাদ দিয়ে দাও এখান থেকে। এইটা হচ্ছে মানে ইজারা সম্পদটা হচ্ছে এরকম, তুমি 5 বছর বা 10 বছরের জন্য একটা জমি নিছো, সেই 10 বছরের জন্য জমিটা যে নিছো তাকে তুমি এই 60,000 টাকা 30,000 টাকা দিছো, মানে 5 বছরের জন্য তুমি 30,000 টাকা দিছো। 5 বছর পর্যন্ত তুমি ওই জমিটা ভোগ করতে পারবা, ব্যবহার করতে পারবা। 5 বছর পরে যে ওই জমি আর তুমি ব্যবহার করতে পারবা না, টাকাও কিন্তু ফেরত পাবা না। ইজারা সম্পদে কিন্তু টাকা ফেরত পাওয়া যায় না, বন্ধক রাখলে টাকা ফেরত পাওয়া যায়। মানে তুমি কারো কাছে বন্ধক রাখছো কোনো সম্পদ বা কারো সম্পদ বন্ধক রাখছো, তুমি টাকা দিছো, তো ওই ক্ষেত্রে তুমি তোমার টাকা ফেরত পাবা নির্দিষ্ট সময় পরে, সে তার সম্পদ পাবে তুমি। কিন্তু এইখানে ইজারা সম্পদটা হচ্ছে সে তার সম্পদ ফেরত পাবে, তার ইজারা সম্পদ যেটা, হ্যাঁ, কিন্তু তোমার টাকা তোমাকে ফেরত দিবে না। তোমার টাকাটা প্রতি বছর এই জন্য প্রতি বছরে আমরা 6,000 করে বাদ দিয়ে দেবো, দিয়ে 5 বছর যাওয়ার পর দেখবো যে আমার 30,000 টাকা শেষ। হ্যাঁ, ইজারা সম্পদের মেয়াদ শেষ। তাহলে ইজারা সম্পদ 30,000, অবলোপন হচ্ছে 6,000 টাকা, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে এই 6,000 বাদ দেওয়ার পরে এখানে আমরা লিখব কত? 24,000 টাকা, 24,000 টাকা। ওকে, 24,000 টাকা লিখলাম। এইটুকু তুলে না নিলে তুলে নিয়ে নাও। তারপরের কাজ হচ্ছে আমরা দেখব আর কি, ইজারা সম্পদের পর আছে হচ্ছে আসবাবপত্র, 4,000 টাকা। আচ্ছা, আসবাবপত্রের উপরে দেখো আরেকটা কথা বলে দিছিল যে আসবাবপত্র অফিস সরঞ্জামের উপর 5% অবচয়। এই যে অবচয়ের টাকাটা, এই যে নাম্বার সমন্বয় যেটা, হ্যাঁ, 5% অবচয় যেটা, এই অবচয়টা কিন্তু এর আগে একবার আমরা লিখছিলাম বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখছিলাম, মনে করে দেখো তো, লিখছিলাম না? অবচয়, আসবাবপত্র অবচয়, যন্ত্রপাতি অবচয়, এরকম লিখছিলাম। লেখার পর সেই টাকাটা কিন্তু আমরা কি করছিলাম, সেই টাকাটা আমরা হচ্ছে তোমার পরিচালন ব্যয়ের মধ্যে লিখছিলাম। তো এই সমন্বয়ের এন্ট্রিগুলো 2 বার লিখতে হয়। তো এর আগে একবার লিখছি আর এখন আরেকবার লিখবো। এই যে আসবাবপত্র, যখন আসবাবপত্র কিন্তু লিখি নাই এর আগে, আসবাবপত্র 4,000 টাকা লিখি নাই, 30,000 লিখি নাই, ওর অবচয়টা লিখছিলাম। তাহলে এই 4,000 টাকা এখন লিখবো আসবাবপত্র, আসবাবপত্র। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার দেখা যাবে, এটা নেটের একটু প্রবলেম হয় মাঝে মধ্যে, এই কারণে। ওকে, তাহলে আসবাবপত্র প্রথমে লিখবো কত? আসবাবপত্র হচ্ছে তোমার 4,000 টাকা। এই যে 4,000 টাকা, 4,000 টাকা, 4,000 টাকা। তারপর এখান থেকে বাদ দিব হচ্ছে অবচয়, অবচয় 4,000 টাকা ইন্টু 5%। তাহলে 4,000-এর 5% করলে কত হয়? 200 টাকা হয়। এই 200 টাকা বাদ দিয়ে দেব, তাহলে 3,800 টাকা, 3,800 টাকা। এরপরে আসবাবপত্র লিখলাম, তারপর লিখবো হচ্ছে অফিস সরঞ্জাম। দেখো এই যে 5,000 টাকা, সেম অফিস সরঞ্জামের উপরও 5% অবচয় ধরতে বলছে। তাইলে প্রথমে লিখবো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম 5,000 টাকা। এই যে 5,000 টাকা লিখলাম,
5,000 টাকা লেখার পরে 5,000 টাকা লেখার পর এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে অবচয়। তো অবচয় কত? 5,000 ইন্টু 5%, তাহলে কত হয়? 250 টাকা হয়। তার মানে 4,750 টাকা। তাহলে আমরা স্থায়ী সম্পদগুলো কিন্তু পেয়ে গেছি, আমরা স্থায়ী সম্পদগুলো পেয়ে গেছি। কত কত পাইলাম? 24,000 পাইলাম, 3,800 পাইলাম, 4,750 টাকা পাইলাম। তাহলে আমাদের টোটাল এখানে সম্পদ কত হচ্ছে? দেখো তো সম্পদ টোটাল কত হচ্ছে? হ্যাঁ, 4 আর 3 7, 24,000, তাহলে 32,550 টাকা। এই 32,550 টাকা আমরা এখানে লিখবো, এই যে 32,550, এই যে 32,550 টাকা। তাহলে আমাদের স্থায়ী সম্পদের হিসাব শেষ। এখন বলো এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা আছে কিনা? কেউ কিন্তু বলিচ্ছ না, বুঝছো? আল্লাহর বান্দারা কেউ কিছু করছো না। স্যার বুঝছি তো, পরে টুক করাম। ওকে, ঠিক আছে। দেখো এরপরে হচ্ছে আমরা চলে যাব পরের পার্টে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। হ্যাঁ, এরপর আমরা শিরোনাম দিব হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে আমাদের ওই সম্পদটা মনে রাখতে হবে। তো আমরা সফটওয়্যার একটু বাড়াই নেই। এরপর আমাদের কাজ কি তাহলে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো কি কি হয়? যেমন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে এখানে বিনিয়োগ লেখাও থাকে, তো এখানে কিন্তু কোনো বিনিয়োগ লেখা নাই। দেখো প্রাপ্য বিল, প্রদেয় বিল, হাতে নগদ, ব্যাংক জমা, মূলধন, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয় ফেরত, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, আসবাবপত্র বিক্রিত মুনাফা, বিজ্ঞাপন, বেতন, পরিবহন, আপ্যায়ন খরচ, কুরিন, সন্দেহজনক দেনা সঞ্চিতি, এখানে কোনো প্রকার বিনিয়োগ দেওয়া নাই। তাহলে ভালো হয়েছে আমাদের জন্য, একটা শিরোনাম আর লাগলো না, একটা কাজ করা লাগলো না। তাহলে এখন এবার আমরা লিখব কি? চলতি সম্পদগুলো লিখব। তাহলে চলো শিরোনাম দেই চলতি সম্পদ। চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদের মধ্যে প্রথমে আসবে কি? চলতি সম্পদের মধ্যে আমরা এখান থেকে বেছে বেছে নিব সবগুলো। তো চলতি সম্পদের মধ্যে আছে হচ্ছে হাতে নগদ। সবার আগে হাতে নগদ আছে, এর আগে লিখি নাই। তো এখন যেহেতু লিখছো, এখন টিক দাও। 8,200 টাকা হাতে নগদ হচ্ছে 8,200 টাকা। হ্যাঁ, হাতে নগদ 8,200 টাকা। তাহলে হাতে নগদ 8,200 টাকা। এগুলো মাঝখানের কলামে লিখবো, যদি কোনো সমন্বয় থাকে তাহলে সেটা প্রথম কলামে সেরে নিব। হাতে নগদের পর আছে কি? ব্যাংক জমা 11,000 টাকা। ব্যাংক জমা 11,000 টাকা, এর সাথেও কোনো সমন্বয় নাই। তারপর ব্যাংক জমার পরে প্রাপ্য বিল। দেখো প্রাপ্য বিল, প্রদেয় বিলও আছে। তো প্রাপ্য বিল হচ্ছে ডেবিট পাশে, আর প্রদেয় বিল দায় ওটা ক্রেডিট পাশে, 2,000 টাকা। তাহলে 3,500 টাকা আসবে প্রাপ্য বিল। তাহলে লিখি প্রাপ্য বিল, প্রাপ্য বিল 3,500 টাকা। 3,500 টাকা। তারপর আছে কি? প্রাপ্য বিলের পর মূলধন, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় বিক্রয় ফেরত। এই যে প্রাপ্য হিসাব আছে 22,000 টাকা। এখন এই প্রাপ্য হিসাবের সাথে একটু সমন্বয় সম্ভবত ছিল। প্রাপ্য হিসাবের সাথে এই যে প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এইটা এর আগে একবার পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছিলাম কুরিন হিসাবে। ওই টাকাটা একবার লেখা হয়েছিল, এখন আরেকবার লিখবো 1,000 টাকা। এখন আরেকবার লিখবো, মানে দুইবার লিখতে হয় সমন্বয়ের এন্ট্রিগুলো। তাহলে প্রাপ্য হিসাব কোথায় আছে? প্রাপ্য হিসাব 22,000 টাকা। তাহলে এখানে লিখি প্রাপ্য হিসাব 22,000 টাকা। এই 22,000 টাকা থেকে আমরা এখন বাদ দিব হচ্ছে কুরিন হিসাবে কত ছিল? 1,000 টাকা ছিল। কুরিন হিসাবে কত ছিল? 1,000 টাকা ছিল। সেই 1,000 টাকা আমরা এখন কি করব? বাদ দিব। হ্যাঁ, অলিখিত কুরিন চাইতে পারো, তুমি শুধু কুরিন লিখলেও বোঝা যাবে যে এটা অলিখিত কুরিন। ওকে, 21,000 টাকা। তারপর হচ্ছে আমরা যদি সরাসরি গাইড বই ফটোকপি করে লিখে ফেলি তাহলে তো হবে না, আমাদেরকে মানে যেভাবে ইচ্ছা লিখলেই হবে। বইতে একটা জিনিস দেওয়া আছে মানে ওইটা দিতেই যে হবে এমনটা কিন্তু না। অনেক সময় আমরা চাইলে ওটা চেঞ্জ করতে পারি। আবার অনেকে বুঝতে সমস্যা হইলে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিয়ে দেওয়া যেতে পারে। ওকে, তারপরের কাজ হচ্ছে কুরিন লেখার পর এখন আমরা দেখব কুরিনের পরে আর কি আছে।
প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, আসবাবপত্র বিক্রয়জনিত লেখা শেষ, বিজ্ঞাপন লেখা শেষ, বেতন, মণিহারি, পরিবহন, আপ্যায়ন খরচ, কুরিন, কমিশন প্রদান, কমিশন প্রাপ্তি, ইজারা সম্পদ, এগুলো লেখা শেষ। এখন দেখো এই যে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 20,000 টাকা, তাহলে এটা লিখব সমাপনী, এটা একটা চলতি সম্পদ, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। হ্যাঁ 20,000 টাকা, ওকে 20,000 টাকা সমাপনী মজুদ। সো 20,000 টাকা লেখার পর আর কি কি আছে, সমাপনী মজুদ 2 মাসের বেতন, এটা দায়ের পাশে একবার যাবে, এর আগে একবার লিখছি বেতনের সাথে যোগ করছি, এখন দায়ের পাশে আরেকবার লিখবো। প্রাপ্য হিসেবে 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা লিখছি 2 বারই লেখা শেষ, পারলে 2 বার টিক দিয়ে দাও তোমার কাছে যদি থেকে থাকে বই বা যে কোনো শিট। বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করতে হবে। তারপর আমাদের কাজ হচ্ছে কি, দায় ও মালিকানা সত্ত্ব লিখতে হবে। হ্যাঁ মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখি মালিকানা সত্ত্ব ও দায়, মালিকানা সত্ত্ব ও দায় শিরোনাম দিলাম। তো মালিকানা সত্ত্ব ও দায় নির্ণয় করার সময় আমাদেরকে যে কাজ করতে হবে, আমরা হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের পরিমাণটা গতকালকে যেটা বের করছিলাম সেইটা আমরা এখানে লিখে দেব। তো মালিকানা সত্ত্ব কত ছিল, ৭৫,৭৫০ টাকা ছিল। হ্যাঁ তাহলে আমরা সেইটা সমাপনী যেটা এখানে লিখে দেব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এটা তুমি চাইলে ব্র্যাকেটে লিখে দাও, সমাপনী লিখে দিতে পারো ৭৫,৭৫০ টাকা, এই যে মেন কলমে লিখে দাও ৭৫,৭৫০ টাকা। ওকে মালিকানা সত্ত্ব আমরা পেয়ে গেলাম ৭৫,৭৫০। এবার আমরা দায়ের পাশে যাব। তো দেখো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে লিখতে হয় কি, দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় মানে যে কোনো ঋণ এখানে যদি লেখা থাকে, এই কুঋণ কিন্তু আবার বলা যাবে না। তো এখানে কোনো ঋণ নাই, দেখো হাতে নগদ, ব্যাংক জমা, তুমি যদি পুরোটা পড়ে দেখো কোনো ঋণ নাই, তাহলে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখব না। তাহলে এবার লিখব কি, চলতি সম্পদ, চলতি দায়, চলতি দায়। তাহলে চলতি দায়, এখন চলতি দায়ের মধ্যে কি কি আসবে দেখো, চলতি দায়ের মধ্যে যা যা আসবে তা লিখে দেব। এখানে হচ্ছে তোমার যেমন আছে হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, এই যে প্রদেয় বিল একটা চলতি দায়, প্রদেয় বিল। হ্যাঁ প্রদেয় বিল একটা চলতি দায় 2,000 টাকা, তাহলে এই 2,000 টাকা লেখো প্রদেয় বিল, প্রদেয় বিল 2,000 টাকা লিখলাম। ওকে 2,000 টাকা লিখলাম। আমাদের তো আর কোনো সম্পদ নাই, আমরা চাইলে হচ্ছে মাঝখানের কলমে লিখতে পারি। হ্যাঁ কত, 2,000 টাকা, 2,000 টাকা। ওকে তারপর প্রদেয় বিলের পরে এরপরে দেখো মূলধন, প্রারম্ভিক উৎপন্ন, ক্রয় বিক্রয়, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এই যে প্রদেয় হিসাব যে টাকাটা 20,000 টাকা, এটা হচ্ছে চলতি দায়। তাহলে এখানে লেখো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব কত টাকা ছিল, 20,000 টাকা ছিল। তা আমি 20,000 টাকা এখানে লিখে দিচ্ছি, 20,000 টাকা প্রদেয় হিসাব। তারপরে প্রদেয় হিসাবের পরে হচ্ছে তোমার আসবাবপত্র বিক্রয়ের জন্য মুনাফা আসবে না, বিজ্ঞাপন, বেতন, পরিবহন, আপ্যায়ন খরচ, কুরিন, কমিশন, এগুলো একটাও আর আসতেছে না। সমাপনী মজুদ পণ্য 20,000, এটা 2 বার লেখা শেষ, আর আসবে না। এই যে বেতন বকেয়া, 2 মাসের বেতন বকেয়া আছে, যে এই বেতনের টাকাটা বলছিলাম না যে একবার লিখছি বেতনের সাথে যোগ করছি, এখন হচ্ছে আরেকবার আমরা কি করব, বেতনের সাথে ওই বকেয়া বেতন হিসেবে লিখবো এখানে, বকেয়া বেতন, বকেয়া বেতন। তো বকেয়া বেতন তাহলে কত হবে, এখান থেকে আমাদের একটু বের করে নিতে হবে। বেতন 2 মাসের বকেয়া আছে, তো বেতন দিছে কয় মাসের, 10 মাসের। তো 10 মাসের জন্য যদি হচ্ছে তোমার 10 মাসের জন্য যদি 10,000 টাকা দিয়ে থাকে, তাহলে 10 দ্বারা ভাগ দাও, তাহলে 1 মাসের বের হয়ে যাবে 1,000 টাকা। এটারে গুণ দাও 2 দ্বারা, তাহলে 2 মাসেরটা বের হয়ে যাবে 2,000 টাকা। অর্থাৎ বেতন বকেয়া আছে কত, 2,000 টাকা। তাহলে বকেয়া বেতন 2,000 টাকা। হ্যাঁ এটা কিভাবে বের করলাম না বুঝলে আমারে জিজ্ঞাসা করতে পারো চাইলে। তাহলে আমাদের দায়ের পাশ, এখন দেখো আমাদের দায়ের পাশ হয়ে গেছে, দায়ের পাশে এই যে চলতি দায় আমাদের বের হয়ে গেছে। তাহলে চলতি দায় এখন কত টাকা পাইলাম, 20,000 আর 2 22 আর 2 24,000 টাকা। এই 24,000, এই দুটো যোগ করো তো কত হয়, 24,000 টাকা। 24,000 এই মালিকানা সত্ত্বের সাথে যোগ করো, 75,000 আর 24,000, 99,000ই হবে। দেখো 99,750 টাকাই হবে। ওকে স্যার আবার একটু দিবেন? কোন জায়গায় স্পেসিফিক এন্ট্রির নাম বলো, যদি বলো যে স্যার বুঝাই দেন, তার মানে
তুমি তুমি বুঝো না কোন জায়গায় বুঝতে চাইছো, আমার বলো কোন জায়গায় স্পেসিফিক বলো যে স্যার এইটা তো আগে একটু বুঝি নাই কোন জায়গাটা কোন জায়গাটা। স্যার চলতে নাই যে এর আগে একটু আচ্ছা আপনি করে শুনো, চলতি দায়ের আগে হচ্ছে মালিকানা সত্ত্ব, চলতি দায়ের আগে মালিকানা সত্ত্ব সবার প্রথমে লিখে নিবা মেন কলমে। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, হ্যাঁ চলতি দায়ের এটা আরেক নাম তুমি লিখতে পারো, স্বল্পমেয়াদী দায় লিখতে পারো। এই চলতি দায় না লিখে তুমি চাইলে এখানে স্বল্পমেয়াদী দায়ও লিখতে পারো, তোমার ইচ্ছা। স্বল্পমেয়াদী দায় তোমার ইচ্ছা, তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। আর দীর্ঘমেয়াদী দায় হয় শুধু ঋণ, তা সে দীর্ঘমেয়াদী দায় তো নাই এখানে, এজন্য আর দিলাম না। দীর্ঘমেয়াদী দায়টা আমরা যে লিখি এই অঙ্কের মধ্যে নাই, এজন্য আমরা দিতে পারিনি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী এই অঙ্কের। একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে 99,750 আর এই যে 99,750 এই দুটো কিন্তু মিলতে হবে। দেখছো দুটো মিলে গেছে না 99,750, এটা যদি মেলে তার মানে সম্পদের সাথে দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে গেছে। সো এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এইটুকু ছিল এই অঙ্কের। এখন হচ্ছে সবাই অনুশীলনীর একটা অঙ্কে যাও, অনুশীলনীর একটা অঙ্কে। আচ্ছা এটা সবাই তুলে নাও আগে। স্যার এটা একটু আবার আগে থেকে দেন, প্রথম থেকে দেখান। আচ্ছা আচ্ছা ওকে দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি। জি প্রথম থেকে তুলে নাও। স্যার পরে যান। ওকে যাচ্ছি। এবার এখান থেকে তুলে নাও, সবাই তুলে নিবা। আজকে যারা হচ্ছে ছবি দিবে না আপলোড, আজকে কি বিরতি দিব, পিঠের চালে বিরতি দিব। দাঁড়াও, ওই যে যারা আজকে ছবি দিবে না, হ্যাঁ এটা নোট করার পরে, মানে নিয়ম হচ্ছে যারা নতুন তারা শোনো, ক্লাস শেষ হওয়ার পরে যারা নোট দিবে না তাদের জন্য কিন্তু সাসপেন্ডের ব্যবস্থা আছে। একদিন নোট না দিলে 3 দিনের সাসপেন্ড থাকবে। সো এটা বলে রাখলাম আর কি আগেই, তোমরা যারা নোট করতেছো না ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এগুলো নোট করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। যারা পাঠাবে না তাদের মনে করো যে সমস্যা আছে, ঠিক আছে? কোনো এক্সকিউজ চলবে না। হ্যাঁ কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে, আমার আইডিতে পাঠালেই হবে, আমি দেখবো আইডিতে পাঠালেই হবে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মোট বেতন কিভাবে বের করতে হয়? হ্যাঁ হ্যাঁ স্যার মোট বেতন কিভাবে বের করতে হয়? কোন জায়গার মোট বেতন? স্যার উপরে। বেতন হচ্ছে ওনারা দিছে হচ্ছে 10 মাসের। আচ্ছা তুমি আমার সাথে বলো, ডিসকাস সরাসরি। বেতন হচ্ছে কত টাকা দিছে বলো তো, ওখানে কয় টাকা লেখা আছে? 10,000। কয় মাসের জন্য নিচে কি সমন্বয়ে কি লেখা আছে বলো? নিচে সমন্বয়ে কি লেখা আছে? বেতন 2 মাসের, বেতন 2 মাসের বকেয়া আছে, এটা লেখা আছে না? স্যার এটা আছে। কি লেখা আছে আমারে বলো। 2 মাসে বেতন বকেয়া রয়েছে। তো আমরা অঙ্ক স্যার বেতন বকেয়া রয়েছে। আমরা অঙ্ক করি কয় মাসের সেটা বলো। আমরা এই অঙ্কগুলো করি 12 মাসের জন্য, অঙ্কগুলো করি 12 মাসের। তাই 12 মাসের অঙ্কের মধ্যে যদি 2 মাসের বকেয়াই থাকে তাহলে দেয়া হয়েছে কত টাকা বেতন? 10 মাসের ভাড়া বা বেতন বলো, যাই বলো, 10 মাসের না? 10 মাসের জন্য তুমি দিছো 10,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত দিছো? 1,000 টাকা। ওই যে বাকি আছে 2 মাস, তাহলে 2 মাসের জন্য কত দেয়া লাগে? 2,000 টাকা। তাহলে বেতন হচ্ছে মূলত 12,000 টাকা হয়। তো সেখানে আমরা হচ্ছে দিছি 10,000 টাকা, তো আর 2,000 টাকা তো বাকি, ওই বাকিটা হচ্ছে একটা দায়, চলতি দায়, এজন্য আমরা দায়ের পাশে 2,000 টাকা লিখে থাকি। বকেয়ার সাথে কি স্যার দায় যোগ হবে? বকেয়ার সাথে দায় যোগ হবে? কোন বকেয়ার সাথে দায় যোগ করব? মানে বকেয়াটা তো দায়ের ঘরে যাবে, বকেয়াটাই হচ্ছে দায়ের ঘরে যাবে। এখানে তোলা শেষ এগুলো? ওকে ওকে হ্যাঁ, কেউ কিছু বললে?
এরপরের কাজ হচ্ছে আমরা পরেরটাতে যাব। আর সবাই দয়া করে হচ্ছে ক্যামেরা অন রাখার চেষ্টা করবে, যাদের যদি প্রবলেম না থাকে। হ্যাঁ, ক্যামেরা অন রাখার ট্রাই করবে, তাহলে মানে অ্যাটেনশনটা আরও ফিরবে আর কি ক্লাসে। হ্যাঁ, তোমার মনোযোগটা আসবে, এটা তুমি নিজেও বুঝো। তুমি হচ্ছে ক্লাসে না যেত তাইলে তুমি তোমার ফ্রেন্ডকে ফোনে কানেক্ট করে অডিও রেখে দিলেই হয়ে যাইতো, মানে জাস্ট কলে থাকলেই তো হইতো যে তুই ক্লাস কর আর আমি বাসায় বসে বসে শুনি, দেখাও লাগবে না, শুনলেই তো হয়ে যাইতো, মানে এরকম আর কি। সো অডিওটা অন করে রাখলে তোমাদের জন্য বেটার হবে। আর হচ্ছে এই আর কি। হ্যাঁ, সো আমাদের ইয়ামিন আছে, ওজিল, উম্মে মরিয়ম, ওমর, আইমান, আনাস, হাফসা, তারপর অনর, টেকনো, রাব্বিব মল্লিক, এই বান্দাগুলো এদের নিজেদের নামও এখনও ঠিক করতে শিখলো না গো। এরা এত ইনোসেন্ট, আমি চিন্তা করি মাঝে মধ্যে। এই হচ্ছে সিম্পনি, ইনোভা, তোমার নামটা চেঞ্জ করে ফেলাইও। হ্যাঁ, ওইখানে দেখো রিনেম করা যায়। পার্টিসিপেন্টস অপশনে গেলে, পার্টিসিপেন্টস একটা অপশনের মধ্যে গেলে দেখবা যে রিনেম করা যায়, তখন তুমি রিনেম করতে পারবা। ওকে।